এই প্রশ্নটা শুনে রাতুলের একটু কনফিউজড লাগল। ও কিছু বুঝতেই পারছিল না যে ও কি উত্তর দেবে। রাতুল সামন্ত মনে মনে বলল, এখন আমি কি বলবো? নিজের পরিচয় না দেওয়াটা নিশ্চয়ই অয়ন রায়চৌধুরীর কোনো প্ল্যানই হবে। এত বছর তার সাথে থাকার পরেও এই বোকা উদ্ধত লোকগুলো তার আসল পরিচয়টা জানতেই পারেনি। আমি তো বড় বিপদ থেকে বেরিয়ে এসেছি। নেহাত অয়নের মনটা বড়, তাই সে আমাকে এত বড় একটা কেলেঙ্কারির জন্য দোষারোপ করেনি। আমি এখন আর অয়ন রায়চৌধুরীর সঙ্গে বা এই মল্লিক পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। এইসব বিষয় থেকে দূরে থাকাটাই আমার জন্য ভালো হবে। রাতুল সামন্ত মনস্থির করে ফেলল। দেখুন মিসেস মল্লিক, আমি আপনাকে সাজেস্ট করব, আপনার পরিবারের বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। এটা আপনাদের ঘরের ব্যাপার। আমার কাজ হয়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, অয়ন আর শ্রীমন্তী একসাথেই আছে এবং তাদের একসাথে থাকাই উচিত। এই কথা বলার পর রাতুল সামন্ত কোনো উত্তরের অপেক্ষা না করে সেখান থেকে চলে গেল। রাতুল চলে যাওয়ার পর সুরভি দেবী আর সীমা দেবী মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সুরভি দেবীর মাথায় নানা ধরনের চিন্তা আসছিল। এখন ওনার মনে হলো যে যা কিছু ঘটছে তার জন্য দোষী কেবলমাত্র সীমা দেবী। আর উনি যেরকম চালাক মহিলা, তাতে মনে হয় এখন যদি বিষয়টা ঠিক করার কোনো জায়গা থাকে তাহলে তা কেবল সীমা দেবীর দৌলতেই সম্ভব। এই আশা নিয়ে সুরভি দেবী তাঁর ননদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দিদি দেখো তো এ কি হলো? এদিকে শ্রীমন্তী আমার ফোন ধরছে না, তার উপর রাতুল সামন্ত ওর টাকা নিয়ে ফেরত চলে গেল। এখন আমাদের কি করা উচিত? সুরভি দেবী এই মুহূর্তে সত্যিই কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না। তিনি আজ প্রথমবারের মতো কিছু না ভেবে সীমাদেবীর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই সময় সীমাদেবীর মাথায় অন্য ধরনের হিসাব নিকাশ চলছিল। সীমাদেবী পরিস্থিতি বিবেচনা করে নিজের মনেই ভাবলেন, এটাই ঠিক সময়। আমাকে আর রতনকে এবার এসব থেকে বেরিয়ে যেতে হবে। আমার মনে হয় কিছু একটা বড় ঘটনা ঘটেছে, না হলে রাতুল সামন্ত তো টাকা ফেরত চাইতে আসার মানুষ নয়। গত রাতে যখন লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে গিয়েছিল, তারপর কিছু তো একটা ঘটেছে। আজই আমাকে রতনকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। আর আমার কাছে যা টাকা আছে তাতে আমি আর রতন কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকতে পারবো। হ্যাঁ, তাই করি। সুরভি দেবী দেখলেন যে সীমাদেবী নিজের চিন্তায় ডুবে আছেন, তাই তিনি তার ননদের মুখের সামনে হাত নাড়ালেন। একদম হঠাৎ করেই যেন সীমাদেবীর হুঁশ ফিরে এলো। তিনি এরপর সুরভি দেবীকে বললেন, বৌদি দেখো, আমার মনে হয় এবার তোমারও হার মেনে নেওয়া উচিত। অয়ন যেমনই হোক, সে তোমাকে সম্মান করে আর তোমার কথা মেনেও চলে। একটা কাজ করো বৌদি, তুমি বরং অয়নকে অ্যাকসেপ্ট করেই নাও, তাহলে অন্তত ওর দৌলতে তোমার মেয়েকে আবার ফিরে পাবে তুমি। কথা বলতে বলতেই সীমাদেবী ভেতরের ঘরের দিকে চলে গেলেন। সুরভি দেবী লক্ষ্য করলেন যে তার ননদের আর 5 দিনের মতামত আর আজকের এই কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সীমাদি, এসব কি বলছো তুমি? তুমি কি ভুলে গেলে শুধু আমাদের আর শ্রীমন্তীর জীবন থেকে অয়নকে বের করার জন্যই এত ঝামেলা করলাম আমরা, আর এখন তুমি বলছো আমি আবার তাকে অ্যাকসেপ্ট করে বাড়ি ফিরিয়ে আনব? এই সময় সীমাদেবী নিজের আর তার ছেলের জিনিসপত্র প্যাক করা শুরু করে দিয়েছিলেন। তিনি কাজ চালিয়ে যেতে যেতেই সুরভি দেবীকে বললেন, বৌদি, এবার আমাদের সত্যি থেকে পালানোটা বন্ধ করা উচিত। আর সত্যিটা হলো আমাদের শ্রীমন্তী অয়নের প্রেমে পড়ে গেছে। দেখো, আমরা যা কিছু করছি শুধুমাত্র শ্রীমন্তীর খুশির জন্যই তো করছি। যদি শ্রীমন্তী ওই অয়নের সঙ্গেই খুশি থাকে, তাহলে আমাদেরও মেয়ের খুশিতে খুশি হওয়া উচিত, তাই না? সীমাদেবীর এইসব কথা শুনে তো সুরভি দেবীর মাথা ঘুরতে লাগল। তিনি অয়নের সামনে মাথা নত করার কথা ভাবতেও পারছিলেন না। হঠাৎ সুরভি দেবী লক্ষ্য করলেন যে সীমাদেবী তাঁর স্যুটকেস হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। এবার তো সুরভি দেবী খুবই কনফিউজড হয়ে গেলেন। তিনি তার ননদকে জিজ্ঞাসা করলেন, দিদি তুমি কোথায় যাচ্ছ, তাও আবার জিনিসপত্র নিয়ে? তুমি কি? বৌদিটা পুরো বোকা, দেখছে যে রাতুল সামন্তর মতো ক্ষমতাশালী মানুষও অয়নের কাছে হার মেনেছে, আর বৌদি কিছু বুঝতেই পারছে না। হয় ওই অয়ন খুব শেয়ানা একটা ছেলে, আর না হলে যেমন মা বলতেন প্রেমের শক্তি অনেক। সত্যি ওর প্রেমে অনেক শক্তি আছে নিশ্চয়, তাই টাকার সামনেও মাথা নত করছে না। যে যা ইচ্ছে করুক, এখান থেকে বেরিয়ে গেলে আমার প্রাণটা বাঁচবে।
সীমাদেবী বুদ্ধিমান লোককেও বোকা বানাতে ওস্তাদ ছিলেন। সুরভিদেবীর কাছে গিয়ে খুবই সহানুভূতির সুরে উনি বললেন, বৌদি, আমি এখন আর তোমাকে বেশি বিরক্ত করতে চাই না। আর কয়েকদিনের মধ্যেই অয়নকে নিয়ে শ্রীমন্তী বাড়ি ফিরে আসবে। তাই আমি আর রতন এখন চলি, পরে কখনো আবার দেখা হবে। তুমি কিন্তু নিজের খেয়াল রেখো। এই কথা বলে সীমাদেবী তাঁর জিনিসপত্র নিয়ে বাড়ির বাইরে চলে গেলেন। ছেলেকে নিয়ে তাড়াতাড়ি চলে গেলেন ওখান থেকে। সীমাদেবীকে চলে যেতে দেখে সুরভিদেবী অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। সীমাদিদির কি কোনো মানসিক সমস্যা হয়েছে? এভাবে তাড়াতাড়ি করে চলে কেন গেল? কেউ যেন ওনাকে মারতে এসেছিল এখানে। যাক, যা হয়েছে ভালো হয়েছে, আমার একটা সমস্যা তো মিটল। অন্যদিকে রাত হয়ে আসছিল। পুরো দিন অয়ন আর শ্রীমন্তী তাদের নিজেদের অফিসে কাজ করছিল। সন্ধেবেলা শ্রেয়ার কাছে হাসপাতালে আসার পর শ্রীমন্তী ডাক্তারদের সাথে কথা বলল। তাঁরা জানালেন যে যেহেতু শ্রেয়ার শরীরের ভেতরে কোনো আঘাত লাগেনি, তাই তাকে বাড়ি নিয়ে যাওয়া যেতে পারে। তাই অয়ন আর শ্রীমন্তী একসাথে শ্রেয়ার ডিসচার্জের প্রক্রিয়া শুরু করল এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো। আজ অয়নের একটা বিষয় খুব অদ্ভুত লাগছিল। শ্রেয়া তার সাথে এমন আচরণ করছিল যেন সে অয়নকে তার বন্ধু মনে করে। এতদিন পর্যন্ত অয়নের রান্না যত ভালোই হোক না কেন, শ্রেয়া তাতে কোনো না কোনো ত্রুটি বের করত। কিন্তু আজ তো একেবারে অবাক কাণ্ড। শ্রেয়া খুব ক্যাজুয়ালি অয়নের রান্নার প্রশংসাও করছিল। এরপর যখন শ্রীমন্তী শ্রেয়াকে ওপরে ওর ঘরে পৌঁছে দিতে গেল, অয়ন নিজের মনেই বলল, এই মেয়ে আমার সাথে এত ভালো ব্যবহার করতে শুরু করলো কবে থেকে? অয়নের এসব খুব অদ্ভুত লাগছিল, কিন্তু বেচারা জানত না যে এখন শ্রেয়াও ওর ফ্যান ক্লাবে যোগ দিয়েছে। শ্রেয়াও এখন তাকে শ্রীমন্তীর জন্য পারফেক্ট মনে করতে শুরু করেছে। যখন অয়ন এসব চিন্তায় ডুবেছিল, শ্রীমন্তী একটা কালো নাইট স্যুট পরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। হাবি, কি হয়েছে? টেন্স দেখাচ্ছে কেন তোমাকে? না তো, আমি একদম ঠিক আছি। বলো, আজ তুমি এখনো না ঘুমিয়ে নিচে কেন এলে? কিছু দরকার আছে নাকি? অয়নের প্রশ্নটা শুনে শ্রীমন্তী নার্ভাস হয়ে গেল। সে একটু ব্লাশ করে নিচু গলায় বলল, অয়ন, মানে হাবি, আসলে ব্যাপারটা হলো, তুমি তো জানো যে শ্রেয়ার কি খারাপভাবে আঘাত লেগেছে। হ্যাঁ, কেন? শ্রেয়ার কি শরীর খারাপ লাগছে? আমাদের কি ডাক্তারকে কল করা উচিত? আরে না, ওসব কিছু না। মানে আমি ভয় পাচ্ছিলাম যে আমার জন্য শ্রেয়ার ঘুম না ভেঙে যায়, তাই আমি ওকে বলেছি যে আজ রাত থেকে আমি তোমার সাথে শোব। কি ঠিক করিনি? এত ঘুরিয়ে ফিরিয়ে বলার পর অয়ন বুঝতে পারল যে তার স্ত্রী কি ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, একদম ঠিক করেছ। মুখে এ কথা বলে অয়ন মনে মনে বলল, এই শ্রীমন্তীটাও না, আমার সঙ্গে খোলাখুলি কথা বলতে ওর কিসের যে এত লজ্জা। ও কি বোঝে না যে আমি তো ওরই। অয়ন চুপ করে গেলে শ্রীমন্তীর কিছু একটা মনে হলো, আর সে হঠাৎ অয়নের দিকে বড় বড় চোখ করে তাকালো। কি ব্যাপার শ্রীমন্তী, তুমি আমাকে এমনভাবে কেন দেখছ? কিছু হয়েছে? শ্রীমন্তী যেন এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিল। সে পরের মুহূর্তেই অয়নের হাত ধরে বলল, হাবি, আমার তোমার কাছ থেকে একটা জিনিস চাই, তুমি দেবে তো? শ্রীমন্তী অয়নের কাছে কি চাইবে এবার? অয়ন কি তার স্ত্রীর সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবে, নাকি গল্পে কোনো নতুন মোড় আসবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।